মনে করো তোমাদের পরিবারে 8 জন সদস্য আছে। সেই 8 জনের সদস্যের হেড একজন থাকে, সেই সংসারটাকে চালায়, সেই পরিবারের সমস্ত সদস্যকে নিয়ন্ত্রণ করে। এবার যে 8 জন সদস্য আছে সেই সদস্যগুলোর প্রত্যেকের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। তাদের গতি, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখবে বিভিন্ন রকম, মানে 8 জনের 8 রকম। কিন্তু ওই পরিবারের 8 জনের মধ্যে কোনো না কোনো সদস্যের দেখবে তোমরা তার গুরুত্ব খুব বেশি থাকে, তাকে সবাই পছন্দ করে, তার ভূমিকা খুব বেশি থাকে সেই পরিবারের মধ্যে। তো সেরকম একটা ব্যাপার আমরা যদি দেখি, সৌর পরিবারের কথা যদি আমরা ভাবি, তো সৌর পরিবারের 8টা সদস্য আছে। সেই 8টা সদস্য তোমরা জানো, 8টা গ্রহ। তো এই 8টা গ্রহের মধ্যে একমাত্র গ্রহ যার ভূমিকা সব থেকে বেশি থাকে সেটা হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীর গ্রহরূপে পৃথিবী, সেই সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য আছে, এর কিছু আকার আকৃতি আছে, এর ব্যাস, ব্যাসার্ধ, এর পরিধি, এর ক্ষেত্রফল, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। আর এগুলো জানলেই এই চ্যাপ্টারের সমস্ত কিছু জানা হয়ে যাবে। এইটা না আমি একটা মাইন্ড ম্যাপের আকারে দিলাম, যাতে এই পয়েন্টস গুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। এই পয়েন্টস গুলো জানলেই অধিকাংশ জানা হয়ে যাবে। তো এই জন্য এইভাবে আমি করেছি, দেখো তোমাদের সুবিধা হবে, ভালো করে দেখো। এই যে দূরত্ব 15 কোটি কিলোমিটার বা 14.95 লক্ষ কিলোমিটার, পরপর গ্রহগুলো সাজালে এর অবস্থান হচ্ছে তৃতীয়। তারপরে এই পৃথিবীর একটা উপগ্রহ আছে চাঁদ। পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। এই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। আর আমাদের এই পৃথিবীর অক্ষ বা মেরুরেখার অবস্থান, আচ্ছা অক্ষ কাকে বলে? অক্ষ মানে হচ্ছে, যেমন লাট্টু ভাবো, অনেকে লাট্টু দেখেছো, ঘোড়া বা লাট্টু খেলা করেছো। লাট্টুর মাঝখান থেকে যে পেরেকটা ঢোকানো থাকে, যে পেরেককে কেন্দ্র করে ও ঘুরতে পারে, সেই পেরেকটাই হচ্ছে ওই লাট্টুর অক্ষ। যেমন আমি গ্লোব দেখাচ্ছি, এই যে গ্লোবটা দেখো, এই যে গ্লোবের ভিতরে যে এই যে লোহার যে রডটা ঢোকানো আছে, এই যে অংশটা ঢোকানো আছে একদম মাঝ বরাবর, এই মাঝ বরাবর যে রডটা ঢোকানো আছে এবং একে কেন্দ্র করে চারিপাশে যে পৃথিবী ঘুরছে, আবর্তন করছে, তো এইটাকেই বলা হয় অক্ষ। এই অক্ষর অবস্থান, মানে অক্ষ দেখো এখানেও দেখানো আছে, এরকম বেঁকে আছে, তাই না? বেঁকে আছে, একটু হেলে আছে। তো এই হেলানোটা কত ডিগ্রি কোণ করে আছে, কিভাবে হেলে থাকে, সেই বিষয়ে জানতে হবে। দেখো প্রথমে দেখো, অক্ষ বা মেরুরেখার অবস্থান প্রথমে 23.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। আচ্ছা 23.5 ডিগ্রি কোণটা মনে করো, এই যে পৃথিবীর এই যে কেন্দ্র, এখান থেকে যদি একদম উলম্ব রেখা টানি আমরা, মানে 90 ডিগ্রি রেখা টানি, 90 ডিগ্রি রেখা টানলে কি হবে, যে এটা 90 ডিগ্রি যদি হয়, আর এখান থেকে পৃথিবীর এই যে অক্ষ একটু হেলে আছে না, তো এইটার কোণ কত? এইটার কোণ হচ্ছে 23.5 ডিগ্রি। ঠিক আছে, 23.5 ডিগ্রি। তো এইটার মান হচ্ছে 23.5 ডিগ্রি। এই কোণটা না একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ধরা হয়, তাহলে পৃথিবীর মেরু রেখা বা অক্ষ 90 ডিগ্রি থেকে বা উলম্ব রেখা থেকে 23 ডিগ্রি কোণ করে হেলে থাকে। এই বিষয়টা, এই জন্য 23.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। আর হচ্ছে কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। কক্ষপথ কোনটা? যে পৃথিবী যে তলে অবস্থান করে, মানে পৃথিবী যে তল বরাবর, যে পথ বরাবর সূর্যের চারিপাশে ঘোরে, যে তল বরাবর ঘোরে, মানে সূর্যের চারিপাশে তো পৃথিবী ঘোরে, তো নির্দিষ্ট পথে তো ঘোরে, তো যে পথে ঘুরছে সেটা তল আছে, সেই তলে তো ঘোরে, আর সেই তলের সাপেক্ষে যে কোণটা হবে, মনে করো এখানে একটা ছবি আঁকছি, এখানে আছে এই এটার তল, এটা হচ্ছে 0 ডিগ্রি অনুভূমিক তল, এর উপরে আমি এটা 90 ডিগ্রি কোণ আঁকলাম, 90 ডিগ্রি একটা রেখা আঁকলাম, এইটাকে বলা হবে 90 ডিগ্রি। ঠিক আছে,
এইবার পৃথিবীর এই যে মেরু রেখাটা বা অক্ষরেখা, এই অক্ষটা 66.5 ডিগ্রি কোণ করে থাকে, মানে এই যে এই তলের সাপেক্ষে এই যে কোণটা, এইটা হবে 66.5 ডিগ্রি কোণ। এই কোণে যে হেলে থাকে মানে এর সাপেক্ষে, এই যে তলের সাপেক্ষে, ঠিক আছে, এই কোণটাই হলো 66.5 ডিগ্রি কোণ। আর এই 66.5 ডিগ্রি কোণ করেই কিন্তু হেলে থাকে। তো এটা গেল। তারপরে দেখো এর ক্ষেত্রফল কত। পৃথিবীর যে ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, সেটা হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। পরিধি কত? পরিধি হচ্ছে 40,000 কিলোমিটার। আর এই পরিধিটা প্রথম নির্ণয় করেছিলেন কে? এরাও পরীক্ষায় আসে যে প্রথম নির্ণয় করেছিলেন এরাটোস্থেনিস। আবার এরাটোস্থেনিসকে ভূগোলের জনকও বলা হয়, সেই পয়েন্টটাও আমি লিখেছি এখানে। তারপরে কক্ষপথ, যে পথে সূর্যের চারিপাশে ঘোরে সেই পথটার দৈর্ঘ্য কত? সেই পথটার দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। কোন বৃত্তের কেন্দ্র বরাবর যে মাঝখান থেকে ছেদ করা হয় যে রেখা, সেটাকেই বলা হয় কিন্তু ব্যাস। তো পৃথিবীর এই ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো ব্যাস দুটো হয়, একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, মানে এই যে পৃথিবীর মাঝখান থেকে যে রেখা, যার মান 0 ডিগ্রি, সেই রেখা বরাবর যে ব্যাস, সেই ব্যাসটাকে বলা হয় নিরক্ষীয় ব্যাস। এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলের যে ব্যাস সেইটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, তার দৈর্ঘ্য আলাদা, সেটা হচ্ছে 12,757 কিলোমিটার। 12,757 কিলোমিটার নিরক্ষীয় ব্যাস। আর মেরু ব্যাস, মানে এই যে অক্ষ বরাবর, মানে এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এই মেরু বরাবর যে ব্যাস আছে সেই ব্যাসটা আবার একটু কম। সেটা কত? মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। তো দেখো স্বাভাবিকভাবে কেন এই ব্যাসটা কম সেগুলো আস্তে আস্তে আসবো, এবং এই ব্যাস কম হওয়ার জন্য একে কি আকৃতি বলা হয় আসছি, কিন্তু এটাকে জেনে নাও যে এই ব্যাসটা হচ্ছে 12,714 কিলোমিটার। তো তাহলে নিরক্ষীয় আর মেরু ব্যাসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য হলো 43 কিলোমিটার। এটাও পরীক্ষায় আসে, মানে এইভাবে কোশ্চেন গুলো করা হয়। তো 43 কিলোমিটার এদের ডিফারেন্স। তারপরে দেখো এই পৃথিবীর ব্যাসার্ধ, মানে অর্ধেক করে দিলে এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ হচ্ছে 6,370 কিলোমিটার, বা রাউন্ড ফিগারে 6,400 কিলোমিটারও বলা হয়। গতি, পৃথিবীর গতি দুটো, সবাই জানো, একটা হচ্ছে আবর্তন গতি, যার ফলে দিন রাত্রি হয়, তারপরে হচ্ছে পরিক্রমণ গতি। তো এই গতি কোন দিক থেকে কোন দিকে হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে এইটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। তো এই পশ্চিম থেকে পূর্ব দিকেই গতিটা হয়। আবার এই সূর্যের চারিপাশে যখন পৃথিবী ঘোরে, মানে এই দিক থেকে এই দিকে যায়, মানে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, মানে এই গতি যে দিকটা, আবর্তন এবং পরিক্রমণ গতির দিক একটাই, মানে একই দিকেই যায়, দুটোই হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে। আর এই গতি সম্পর্কে নেক্সট চ্যাপ্টারে ডিটেলস আছে, সেই সম্বন্ধে আমরা জেনে নেব। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতগুলো যে গ্রহ আছে তার মধ্যে শুধুমাত্র আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এই জন্য জীবনের আবাস স্থল হিসেবে পৃথিবী। আর এই যে জীবনের আবাস স্থল হিসেবে পৃথিবী কেন, কেন এতগুলো গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, সে সম্বন্ধে পরে ডিটেলসে আসছি। তো প্রথমে দেখো এই যে সবগুলো হয়ে গেল, মানে এর অধিকাংশ বৈশিষ্ট্য হয়ে গেল, আর সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আকৃতি। পৃথিবীর আকৃতি কেমন? আমরা সবাই জানি গোলাকার, কিন্তু প্রাচীনকালে, আগেকার দিনে পৃথিবীর মানুষের ধারণা ছিল যে পৃথিবীটা গোলাকার নয়, পৃথিবী চ্যাপ্টা প্রকৃতির। আসলে তখন তো
এত টেকনোলজি, এত বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি, বা অন্য মহাকাশের কোনো জায়গা থেকে আমাদের পৃথিবীকে দেখা যাবে এরকম তো তখন হয়নি। তো তখন মানুষের প্রাথমিক ধারণা ছিল যে চ্যাপ্টা প্রকৃতি আমাদের পৃথিবী। তো সেটা একটু বলা আছে যে প্রথমে অনেকে ধারণা করেছিল পৃথিবীর আকৃতি চ্যাপ্টা, তারপরে কিছু বিজ্ঞানী, কিছু দার্শনিক এসে বলল যে না, পৃথিবীর গোলাকার। প্রথম বলেছিল পিথাগোরাস যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। তারপরে আস্তে আস্তে সবাই বলতে থাকলো, টলেমি, তারপরে আর্যভট্ট, পৃথিবীর আকার গোলাকার আকৃতি। কিছু বিজ্ঞানী এসে বলছে, ভৌগোলিকবিদ এসে বলছে না, পৃথিবীর আকার সম্পূর্ণ গোল নয়, দেখতে গোলাকার কিন্তু সম্পূর্ণ গোল নয়। তবে কি বললো যে উপবৃত্তাকার। বৃত্তাকার মানে সম্পূর্ণ গোল হয়, আর উপবৃত্তাকার মানে এই দুই মেরু অংশ চাপা হবে, এই দুই মেরু অংশ চাপা হবে, এগুলো মেরু অঞ্চল, এই দুই মেরু অংশ চাপা হবে। তো বলছে এটা কিছুটা ন্যাসপাতির মতো বা অ্যাপেলের মতো বা ডিমের মতো। তার মানে কি, ডিম ডিম কেমন হয়, মাঝখানের যে অংশ, এই যে নিরক্ষীয় অংশ, মাঝখানের নিরক্ষীয় অঞ্চল সেটা স্ফীত হয়, তাই না? এই কমলা লেবুর ক্ষেত্রেও দেখবে এই যে মাঝখানের অংশটা স্ফীত হয় আর এই দুই অংশ চাপা হয়, তাই না? চাপা হয়। তো এরকম ধরনের আকার, এরকম ধরনের আকৃতি আমাদের পৃথিবীর। এই জন্য বলা হয়েছে যে আমাদের পৃথিবী কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। ক্লিয়ার? তারপরে বর্তমানে মানে আধুনিক কালে বিজ্ঞানীরা বলছেন না, কোনোটাই নয়, মানে চ্যাপ্টাও নয়, গোলাকার নয়, উপবৃত্তাকারও তো নয়, পৃথিবীর একটা নিজস্ব আকার আকৃতি আছে। একটা পরিবারের যেমন প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব একটা আকার আকৃতি আছে, একটা রূপ আছে, পৃথিবীর ক্ষেত্রে এরকম ওর নিজস্ব একটা রূপ আছে, আকৃতি আছে। তো সেই নিজস্ব বা নিজের যে আকৃতি, সেইটার নাম দিয়েছে জিওড। জিওড মানেই হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, পৃথিবী দেখতে পৃথিবীরই মতো। তাহলে এই যে বিষয়টা এরা প্রথম বলেছিল পৃথিবীর আকার গোলাকার, তো সবাই তো আর এমনি বিশ্বাস করবে না গোলাকার যে বলছে ওরা, তো মানুষকে তো প্রমাণ দেখাতে হবে যে পৃথিবীর আকার আকৃতি গোলাকার, কিছু প্রমাণ। বা এখনো বর্তমানে যদি তোমাদের প্রমাণ না দেওয়া হয়, তোমরা বুঝবে কি করে ভুল বলছে না ঠিক বলছে? তো এই জন্য এই প্রমাণগুলো এখানে লাগবে। তো সেই প্রমাণগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো উপবৃত্তাকার, উপবৃত্তাকার সম্বন্ধেও কিছু প্রমাণ দেওয়া আছে, প্রমাণ ছাড়া কিছু আমরা গ্রহণ করব না। তারপরে জিওড, জিওড যে বলছে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, জিওড আকৃতি, তো তার সম্বন্ধে কিছু প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটাও আমরা দেখব। তো একে একে এবার ডিটেলস আসছি। দেখো, গোলাকার আকৃতি সম্পর্কে যে প্রমাণগুলো দিয়েছে তার মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা পরোক্ষ প্রমাণ। প্রত্যক্ষ মানে চোখে দেখা, যে যারা চোখে দেখেছে, সরাসরি দেখেছে পৃথিবীকে। তা কারা সরাসরি পৃথিবীকে দেখতে পায়? যারা মহাকাশে যায়, যারা চাঁদে যায়, তাই না? যে সমস্ত বিজ্ঞানীরা চাঁদে মহাকাশে যাচ্ছে, যে সমস্ত নভোচররা, তো তারাই তো দেখতে পাবে। তো এই জন্য তাদের মুখ থেকে শোনা যে কথা সেটাই হবে প্রত্যক্ষ প্রমাণ। যেমন প্রথম মহাকাশে গিয়েছিল ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে দেখেছে যে পৃথিবীর আকৃতি গোলাকার। সে এসে গল্প করে বলেছে, হ্যাঁ পৃথিবী তো গোলাকার, গোল দেখতে। তারপরে প্রথম চাঁদে গিয়েছিলেন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, উনিও চাঁদ থেকে দেখতে পেয়েছিলেন যে পৃথিবী গোলাকার আকৃতি। উনি এসে বলেছেন যে পৃথিবী দেখতে গোলাকার। তারপরে আমাদের ভারতীয় যে বিজ্ঞানী রাকেশ শর্মা, রাকেশ শর্মা, তো এইভাবেই প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় যে পৃথিবী সত্যিই গোলাকার। পৃথিবী থেকে যে সমস্ত উপগ্রহগুলো পাঠানো হয়েছে, কৃত্রিম উপগ্রহ, সেই উপগ্রহ চিত্র থেকেও বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার। এগুলো হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। আর পরোক্ষ প্রমাণের মধ্যে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না বা ছবি দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এই পৃথিবীতে থেকে কিছু কিছু মানে প্রমাণ আমরা পাচ্ছি। সেই প্রমাণগুলো থেকেই আমরা বলতে পারি, সেই যুক্তিগুলো দিয়েই আমরা
ভাবতে পারি যে পৃথিবীর আকার আকৃতি গোলাকার। চন্দ্রগ্রহণ হয়, চন্দ্রগ্রহণের সময় পৃথিবী আমরা তো জানি যে চন্দ্রগ্রহণ কিভাবে হয়, যে সূর্যের আর চাঁদের মাঝখানে যখন পৃথিবী থাকে, পৃথিবীর ছায়া পড়লে তখন চন্দ্রগ্রহণ হয়। তখন আমরা একাদশী থেকে সেই পূর্ণিমা পর্যন্ত দেখতে পাই না, যে চাঁদ আধখানা, তারপরে একটু বড় হতে হতে পূর্ণিমাতে সম্পূর্ণ গোল হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা জানি যে এই যে অর্ধ চন্দ্রাকৃতি মানে আকৃতি যে এরকমটা দেখতে পাচ্ছি আমরা, চাঁদ এরকম থেকে আবার আস্তে 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 ভরাট হয়ে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। তো এই যে গোলাকার যে ছায়া, এই গোলাকার ছায়া দেখেই বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোল, কারণ পৃথিবীর ছায়া তো চাঁদে পড়ছে, তার মানে পৃথিবীর আকৃতি গোল। গোলাকার গ্রহ। এইবার এই সৌর পরিবারে আরো যে প্রধান গ্রহ আছে, সেই গ্রহগুলোর আকৃতিও গোলাকার। আমরা এখানে যদি শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে দেখতে পাবো যে অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো গোলাকার আকৃতি। তাহলে এখান থেকে বোঝা যায় যে ওরা যদি গোল হয়, একই চাপটা হবে, এও গোল হবে। তারপরে গোলাকার সমুদ্রপৃষ্ঠ। এবার গোলাকার সমুদ্রপৃষ্ঠ মানে মনে করো তুমি সমুদ্রের ধারে গেছো, সমুদ্র সৈকতে, দীঘা, পুরী, আরো অনেক সমুদ্র সৈকত আছে, সেখানে তুমি ঘুরতে গেছো। তুমি সমুদ্র সৈকতে ওখানে বসে আছো, তুমি যেখানে বসে আছো সেই ডক থেকে বা সেখান থেকে একটা জাহাজ সোজাসুজি দূরে চলে যাচ্ছে। সোজাসুজি চলে যাচ্ছে দূরে, অন্য জায়গায় যাচ্ছে। তো প্রথমে তুমি যখন দেখছিলে জাহাজের সমস্ত অংশ তোমার চোখে পড়ছিল, তারপরে যত এগিয়ে যাচ্ছে না আস্তে আস্তে জাহাজটা অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রথমে কি দেখা গেল, কিছুটা এগিয়ে যাওয়ার পরে মানে নিচের অংশ দেখা যাচ্ছে না, শুধু মাঝখানের যে অংশটা, কেবিন গুলো দেখা যাচ্ছে। তারপরে আরো যখন এগিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার উপরে যে মাস্তুল ছিল, মাস্তুলের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আরো যখন এগিয়ে গেল তখন দেখা গেল যে পুরো জাহাজটাই আর দেখা যাচ্ছে না, জলেতে ডুবে গেছে। তো তোমরা বলবে যে অনেক দূরে যাচ্ছে বলে আমরা চোখে দেখতে পাচ্ছি না। না, তার জন্য তোমাকে একটা শক্তিশালী দূরবীন নিয়ে বসতে হবে, তখন তো দেখা যাবে, তুমি দেখতে পাবে স্পষ্ট, কিন্তু জল দেখতে পাবে, আর জলের মধ্যেই বা সমুদ্রের মধ্যে ওই জাহাজটা ডুবে যাচ্ছে। তার মানে কি, পৃথিবী গোলাকার যদি হয় তবেই তো এটা সম্ভব। এখান থেকে জাহাজ যাচ্ছে, ঠিক আছে? এইখানে তুমি সম্পূর্ণ দেখতে পাচ্ছিলে যখন কাছে ছিল, তারপরে এই জায়গাটা যখন এলো তখন আমাদের দৃষ্টিশক্তি তো সোজা যাবে, তাই না? সোজা যাবে। তো এইখানে যখন এলো তখন আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা নিচে ঢুকে গেছে, এই শুধু উপরের অংশটাই দেখতে পাচ্ছি। তারপরে যখন জাহাজটা এখানে এলো, এখানে আসলে কি হবে, যে আমরা আর কিছুই দেখতে পাবো না। কারণ কি, কারণ পৃথিবী গোলাকার, এই গোলাকার আকৃতির জন্য যত জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত জাহাজটা আমাদের দৃষ্টিতে আসছে না, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এখান থেকেই তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার বলেই না জাহাজটা যত দূরে যাচ্ছে নিচে বসে যাচ্ছে। তারপরে দেখো, ভূপৃষ্ঠে সর্বত্র একই সময়। পৃথিবী যদি চাপটা হতো তাহলে সকালবেলায় যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আমাদের এখানে যখন সকাল 7টা বাজে, মানে সকাল 7টায় সূর্য যে পজিশনে থাকে, পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত মহাদেশে ঠিক ওই পজিশনে সূর্যটা থাকতো, তাই না? কিন্তু সেটা হয় না। আমাদের এখানে যদি দিন হয় অন্য জায়গায় রাত হচ্ছে, আমাদের এখানে যদি সকাল হয় অন্য জায়গায় সন্ধ্যা হচ্ছে। তো এখান থেকে বোঝা যায় যে পৃথিবীর আকার গোলাকার, তাই জন্য সব জায়গায় একই সময় দিন এবং রাত হয় না। তারপরে দেখো, নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট দিকে চললে, মনে করো তুমি কলকাতা থেকে এরোপ্লেনে উঠলে এবং একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, মনে করো পূর্ব দিকে যাচ্ছ, পূর্ব দিকে যেতেই থাকছো, দেখবে যে একই দিকে যেতে যেতে দেখা যাবে যে কয়েক ঘন্টা পরে সেই জায়গায় ফিরে এসেছো, মানে সেই কলকাতাতেই ফিরে এসেছো।
তাহলে এটা কখনই সম্ভব হয় যখন গোলাকার কোনো পথ হয়, তাই না? তো পৃথিবী যেহেতু গোলাকার, তো যখন একটা নির্দিষ্ট স্থান থেকে যেতে শুরু করবে নির্দিষ্ট দিকে, আবার সেই জায়গায় ফিরে আসবে। এখান থেকে প্রমাণ হয় যে পৃথিবীর আকার গোলাকার। দিগন্ত রেখা, দিগন্ত রেখা মানে মনে করো তুমি একটা ফাঁকা মাঠের সামনে বা ওই সমুদ্রের পাশে তুমি বসে আছো, আর দূরে তাকাচ্ছ, দূরে দেখবে যে তারপরে আর কিছু দেখা যাচ্ছে না, সেই সমুদ্রটা যেন আকাশ আর সমুদ্র সেই একটা রেখায় মিলে গেছে, ওই পারে আর কিছু দেখা যাচ্ছে না। ওই যে সর্বশেষ যে অংশ তুমি দেখতে পাচ্ছ আকাশের সঙ্গে মিশে গেছে যে সীমা রেখা, ওই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা। এবার তুমি সমুদ্রের ধারে যদি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার দিগন্ত রেখা ছোট হবে, মানে কম দেখতে পাবে। তোমাকে যদি 10 তলা বিল্ডিং এর উপরে বসিয়ে দেওয়া হয়, 10 তলা বিল্ডিং এর উপরে তুমি দাঁড়ালে, সেখান থেকে দেখবে তুমি আরো বেশি অংশ দেখতে পাবে, মানে দিগন্ত রেখা আরো বেড়ে যাবে। তারপরে তোমাকে যদি এরোপ্লেনে পাঠিয়ে দেওয়া হয়, এরোপ্লেনে করে তুমি ভ্রমণ করছো, তো ওই সোজাসুজি যদি এরোপ্লেনে তোমাকে অনেক উঁচুতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তুমি আরো বেশি অংশ দেখতে পাবে পৃথিবীর, মানে দিগন্ত রেখা আরো বেড়ে যাবে। তাহলে এটা কখন সম্ভব? যখন পৃথিবী গোলাকার হয়, গোলাকার হলেই তো সেটা সম্ভব। তো এই জন্য প্রমাণ হয় যে পৃথিবী গোলাকার আকৃতি। কেন? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার দৈর্ঘ্য বাড়তে থাকে, এ থেকে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি গোলাকার। দেখো এইটা যদি ছবি আমি এইভাবে আঁকি, আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে মনে করো এই যে পৃথিবী, তুমি প্রথমে এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তোমার দৃষ্টিশক্তি সোজা যাবে, এই এই অংশটুকুই দেখতে পাবে। এবার তোমাকে একটা বিল্ডিং এ দাঁড় করিয়ে দেওয়া হলো, 10 তলা বিল্ডিং এর উপরে তুমি আছো, ঠিক আছে? এইখানে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে তাহলে তোমার দৃষ্টিশক্তি আরো দূরে যাবে, তার মানে দিগন্ত রেখা আরো একটু বাড়বে, এতটা অংশ দেখতে পাবে, এতটা অংশ দেখতে পাবে। এবার তোমাকে এরোপ্লেনে পাঠিয়ে দেওয়া হলো, এরোপ্লেনের উপর থেকে যদি তুমি দেখো, দেখবে আরো অনেকটা অংশ তুমি দেখতে পাচ্ছ, পৃথিবীর অনেকটা, মানে খুব বেশি অংশ দেখতে পাচ্ছ। তাহলে দিগন্ত রেখাও বেড়ে গেল, প্রথমে এইটুকু ছিল, তারপরে এতটা বাড়লো, তারপরে এতটা বাড়লো। এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিগন্ত রেখার যে দৈর্ঘ্য বাড়ছে, দিগন্ত রেখা বাড়তে থাকছে, বৃদ্ধি পেতে থাকছে, এখান থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর আকৃতি গোলাকার হলো। তারপরে বেডফোর্ড লেভেল পরীক্ষা। ইংল্যান্ডের এক বিজ্ঞানী 1870 খ্রিস্টাব্দে, বিজ্ঞানীর নাম হচ্ছে আলফ্রেড ওয়ালেস। তো আলফ্রেড ওয়ালেস উনি একটা পরীক্ষা করলেন, মানে ইংল্যান্ডের একটা খাল ছিল বড়, মানে খুব সুদীর্ঘ একটা খাল ছিল, সেই খালটার নাম হচ্ছে বেডফোর্ড খাল। তো সেখানে উনি একটা পরীক্ষা করলেন। উনি একই দৈর্ঘ্যের 3টি দণ্ড নিলেন, একই দৈর্ঘ্যের 3টে বড় বড় দণ্ড নিলেন, সেই 3টে দণ্ড 1 কিলোমিটার অন্তর ওই খাল বরাবর বসিয়ে দিলেন, জলে ভাসিয়ে দিলেন। আর একটা শেষ প্রান্ত থেকে দূরবীন দিয়ে দেখলেন যে মাঝখানের যে দণ্ডটা ছিল খালের, সেইটা উচ্চতা বেশি, মানে সেটা অনেক উপরে আছে, কিন্তু একদম প্রথমেরটা আর শেষেরটা একই লেভেল দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানের অংশটা উঁচু হয়ে অবস্থান করছে, একদম মাঝ বরাবর দেখা যাচ্ছে। যদি একই দৈর্ঘ্যের দণ্ড 3টি হয়, তাহলে মাঝখানেটা কেন উঁচু হয়ে গেছে? মাঝখানটার মাঝ বরাবর কেন দেখা যাচ্ছে? এখান থেকে প্রমাণিত হয় যে পৃথিবী যেহেতু রাউন্ড, গোলাকার, তো গোলাকার হওয়ার জন্য, পৃথিবী এরকম গোলাকার হওয়ার জন্য এইখানে একটা যদি দণ্ড দেই, এখানে একটা দণ্ড দেই,
আর এখানে একটা দণ্ড দেই, তাহলে এখান থেকে দৃষ্টি রাখলে এই দুটো প্রান্তের যে দণ্ড আছে এইগুলো একই লেভেলে থাকবে, কিন্তু এই মাঝখানের অংশটা এতটা উঁচু হয়ে অবস্থান করবে। তো এখান থেকে বোঝা যায় যে পৃথিবী এরকম গোলাকার আকৃতি বলেই কিনা এটা সম্ভব হয়েছে। পরে বললো যে না, গোলাকার নয়, পৃথিবী উপবৃত্তাকার। কি করে হচ্ছে এর প্রমাণ তো দিতে হবে। প্রমাণগুলো হচ্ছে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের পার্থক্য। আমরা এখানেই লিখেছিলাম যে এই যে ব্যাস লিখেছিলাম না, নিরক্ষীয় ব্যাস কত, 12,757 কিলোমিটার, আর মেরু ব্যাস 12,714 কিলোমিটার। তো এর ডিফারেন্স 43 কিলোমিটার। তার মানে কি মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাসের পরিমাণ বেশি, দৈর্ঘ্য বেশি। তো এই ডিফারেন্সটা কেন? কারণ হচ্ছে এই মেরু অংশ চাপা বলে। তাহলে মেরু অঞ্চল যদি চাপা হয়, কত কিলোমিটার চাপা? 43 কিলোমিটার চাপা। তাই জন্যই প্রমাণিত হয় যে পৃথিবী উপবৃত্তাকার, মানে দুই মেরু চাপা। আর কি মেরু ব্যাসের পার্থক্য, নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের পার্থক্য, হ্যাঁ এটা হলো। তারপরে কি বস্তুর ওজনের পার্থক্য। একটা মজার ব্যাপার দেখো, মনে করো তুমি পৃথিবীর এই জায়গাটায় 10 কেজি ওজনের একটা জিনিস নিলে, সেই জিনিসটা যখন তুমি এইখানে নিয়ে আসবে না, এই মেরু অঞ্চলে, এইখানে যখন তুমি নিয়ে আসবে, ওই একই ওজনে 10 কেজি ওজন যখন নিরক্ষীয় অঞ্চলে ছিল, এই একই ওজনের জিনিসটা যদি তুমি মেরু অঞ্চলে নিয়ে আসো, তখন দেখা যাচ্ছে আরো ভারী হয়ে গেল, মানে ওজন বেড়ে গেল। ওখানে যদি মাপা হয় তখন দেখা যাবে যে 1 কেজির বেশি হয়ে গেল। আমি এটা উদাহরণ দিচ্ছি, 1 কেজির বেশি মনে করো 1200 গ্রাম হয়ে গেল, ঠিক আছে, বা 1 কেজি 1.5 কেজি হয়ে গেল। তো এই যে ওজন বাড়ছে, কেন বাড়ছে? তখন বিজ্ঞানীরা ভাবলো যে আমরা যে ওজন করি কোনো কিছু, সেটা কার ভিত্তিতে? অভিকর্ষের টানের ভিত্তিতে। সেইভাবে ওজন নির্ণয় করা হয়। তো এখানে অভিকর্ষের টানের ভিত্তিতে যেটা ফিক্সড করা হয়েছে কেজি, ওখানে তার থেকে বেশি আকর্ষণ করার জন্য বেশি ওয়েট হচ্ছে, এই জন্য ওই জিনিসটা ওখানে ওজন বেড়ে যাচ্ছে। মানে কেন বেড়ে যাচ্ছে? কারণ মেরু অঞ্চলে যেহেতু চাপা, এই জন্য কেন্দ্র থেকে এটা কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে। মানে মেরু অঞ্চলটি এই পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে, আর নিরক্ষীয় অঞ্চলটি পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটা দূরে অবস্থান করছে। কেন? কারণ এটা স্ফীত বেশি, তাই দূরত্ব বেশি। আর এই মেরু অঞ্চল চাপা বলে এটা পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে। এই কাছাকাছি অবস্থান করার জন্য এখানে অভিকর্ষের টান বেশি, তাই ওজন বেশি, ঠিক আছে। আর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চল অনেক দূরে থাকে বলে আকর্ষণ ক্ষমতা কম, তাই ওজন কম। মানে চুম্বকের মতো, একটা চুম্বকের কাছাকাছি মনে করো একটা চুম্বক, এই চুম্বকের কাছাকাছি কোনো লোহার দণ্ড আনলে বেশি আকর্ষণ করবে। যত দূরে থাকবে, দূরের দিকে নিয়ে যাও, তখন আকর্ষণ ক্ষমতা কমে যাবে, তাই না? সেটাই এরকম প্রমাণিত হয় যে পৃথিবী উপবৃত্তাকার। এই মধ্যভাগ স্ফীত আর মেরু অংশ চাপা, এখান থেকেই বোঝা যায় যে উপবৃত্তাকার। নক্ষত্রের উন্নতি কোণ। আমরা নিরক্ষীয় অঞ্চলে যখন একটা নক্ষত্রের উন্নতি কোণ দেখব, মানে কত ডিগ্রি কোণ করে নক্ষত্রটা আছে ভূপৃষ্ঠের সাপেক্ষে, তখন দেখব যে কোণ আছে না, যখন আমরা মেরু অঞ্চলে গিয়ে সেই নক্ষত্রের কোণটা মাপবো ভূপৃষ্ঠের সাপেক্ষে, তখন দেখব তার উন্নতি কোণ বেড়ে গেছে। মানে এই যে এই কোণটা বেড়ে গেছে। এখানে মনে করো এখানে ছিল 40 ডিগ্রি, এখানে এসে দেখা গেল 60 ডিগ্রি। কারণ এই যে এখান থেকে তো স্মুথ ভাবে রাউন্ড হয়নি, এখানে এসে হঠাৎ করে এই মেরু অঞ্চল চাপা হয়ে গেছে, এই জন্য এর কোণটাও বেড়ে গেছে। ক্লিয়ার? এখান থেকে প্রমাণিত হয় যে নক্ষত্রের উন্নতি কোণ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে বৃদ্ধি পেতে থাকে, আর তাই জন্য পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার।